ফজরের আজানের সুমধুর ধ্বনি কানে পৌঁছাতেই ঘুম গেল মিঠির। হঠাৎ পাশের রুম থেকে গোঙানির শব্দ শুনতেই ভড়কে গেল। বাইরে থেকে আসা আধো আলোয় গুটি গুটি পায়ে এগিয়ে যেতেই দেখল সোফায় শুয়ে গোঙাচ্ছে শেহজাদ। শীতে কাঁপছে মানুষটা, কপাল বেয়ে এখনো টুপ টুপ করে রক্ত বেরোচ্ছে। ইস, কি জঘন্য এ অবস্থা! কি জঘন্য অবস্থা! শেহজাদের শুকনো মলিন মুখের দিকে তাকিয়ে রইল। মুখটা কালো, কিন্তু মুখটা মায়াবী। কপালে হাত রাখতে চমকে উঠল। ইস, জ্বরে গা পুড়ে যাচ্ছে। বেডরুম থেকে একটি নকশি কাঁথা এনে শরীরে জড়িয়ে দিল, তবুও শেহজাদ কাঁপছে। খুব সাংঘাতিক জ্বর উঠেছে, সেই সাথে কেমন করে জোরে জোরে শ্বাস নিচ্ছে, মনে হচ্ছে হাঁপানি রোগও রয়েছে। হঠাৎ মনে পড়ল তার বাবার কথা। তার বাবা মায়ের ডিভোর্স হয়নি। 7 বছর বয়সে তার মা মারা যায়। এরপর থেকে তার মায়ের শূন্যতায় তার বাবার চোখে মুখে তার মাকে হারানোর যে কষ্ট মিঠি দেখত, এখন সেই কষ্ট কেন জানি শেহজাদের চোখে মুখে দেখতে পাচ্ছে মিঠি। শেহজাদ কালো, কিন্তু তার শ্যামলা গড়নের আর বাবা সুদর্শন। মিঠি দেখতে তার বাবার মতো হয়েছে। কেন জানি শেহজাদের মধ্যে গায়ের রং দিয়ে তার মায়ের প্রতিচ্ছবি আর একাকিত্ব দিয়ে তার বাবার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। মনে হচ্ছে তার বাবা মা দুজন এই মানুষটার মধ্যে এক হয়ে কষ্ট পাচ্ছে। নিস্তব্ধময় রজনীতে শেহজাদকে দেখতে দেখতে হুট করে বাবা মায়ের কথা মনে পড়ল। খুব মিস করছে মাকে। শেহজাদের কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে এখনো। কাঁপা কাঁপা তর্জনী ওয়ান টাইম ব্যান্ডেজের উপর স্পর্শ করতেই কেঁপে উঠল শেহজাদ। নিশ্চয়ই খুব বেশি আঘাত পেয়েছে এবং ব্যথা করছে। বয়সে বড় মানুষটার সঙ্গে এমনটা করা ঠিক হয়নি তার। জ্বরের ঘোরে প্রলাপ বকতে লাগলো শেহজাদ। জ্বর তার তেমন একটা হয় না, যদি হয় তাহলে মারাত্মক আকার ধারণ করে। জ্বরের ঘোরে কি কি করে ফেলে শেহজাদ নিজেও বুঝে উঠতে পারে না। তার জ্বরটা খুবই অদ্ভুতুড়ে। শুধু তাই নয়, তার অ্যাজমা আর হাঁপানি রোগও রয়েছে। বৃষ্টিতে ভিজলে কিংবা অতিরিক্ত ঠান্ডা লাগলে এই রোগটা চওড়া হয় তার। শেহজাদের শুকনো ব্যথাতুর মলিন মুখ দেখে মিঠির ভীষণ মায়া হলো। ওয়াশরুম থেকে এক মগ পানি এনে শেহজাদের টাওয়ালের এক অংশ ভিজিয়ে নিংড়ে জলপট্টি দিতে লাগলো। বাকি অংশটুকু ভিজিয়ে হাত, মুখ, গলার রক্ত মুছে দিল। সব মুছে আবারও কপালে জলপট্টি দিয়ে শেহজাদের পাশে বসল। তাকিয়ে রইল মুখের দিকে। শেহজাদ আরও কাঁপছে, জোরে জোরে শ্বাস ফেলছে। ঘাবড়ে গেল মিঠি। ঠিক কী করবে ভেবে পেল না। বেডের ওপর পাতলা এই নকশি কাঁথাটাই পেয়েছে সে, তাই নিয়ে এসেছে। হঠাৎ শুনতে পেল বিড়বিড় করে কিছু বলছে শেহজাদ। কান এগিয়ে নিয়ে বোঝার চেষ্টা করতে আচমকা তার চোখ মেলে তাকালো শেহজাদ। চোখে চোখ পড়তেই ঘাবড়ে গেল মিঠি। শেহজাদের চোখগুলো টকটকে লাল। নেশা করলে যেমন হয় ঠিক তেমনই। ভীষণ ভয় পেয়ে সরে আসতে নিতে আচমকা হাত টেনে নিজের সাথে জড়িয়ে নিতেই ছাড়ানোর চেষ্টা করলো মিঠি, কিন্তু শেহজাদ ছাড়ল না। কাতর গলায় আর্তনাদ করতে লাগলো, শবনম, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? বলো, বলো কেন চলে গেলে? আই লাভ ইউ শবনম, আই মিস ইউ। তোমাকে ভুলতে পারছি না, খুব কষ্ট হয় আমার। ফিরে এসো শবনম, আমাকে রেখে আর কোথাও যেও না প্লিজ। মিঠি বুঝতে পারল জ্বরের ঘোরে শেহজাদ তাকে নিজের প্রাক্তন স্ত্রী ভাবছে। নিজেকে সারানোর চেষ্টা করল। আমি মিঠি, ছাড়ুন আমাকে। কিন্তু ছাড়ল না শেহজাদ, বরং আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। শ্বাস আটকে রইল মিঠি। জীবনে এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেল। চুপ করে রইল। টুপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। শেহজাদের প্রতিটি ছোঁয়া বিষাক্ত লাগছে তার।
কেন মিথ্যে বলছো শবনম? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই আবারও ফিরে এসেছো। আই মিস ইউ শবনম, আই মিস ইউ। মিঠি বুঝতেই পারল না যে সে শবনম মিঠি বোঝাতেই পারল না যে সে শবনম নয়। আচমকা শোয়া থেকে উঠে মিঠিকে পাজা কোলে তুলে বেডরুমে নিয়ে বেডে শুইয়ে দিল। মিঠি বুঝতে পারল সে সচেতন অবস্থায় থাকলেও মানুষটা অসচেতন। মিঠিকে কিছু বলতে দিল না শেহজাদ। শবনম মনে করে মিঠির সাথে জড়িয়ে গেল এক পবিত্র গভীর সম্পর্কে। বাধা দিতে গিয়েও মিঠি কিছু করতে পারল না। প্রশালী শক্তির কাছে তার শক্তি নগণ্য। বৃথা হার মেনে নিল। নিজের ভাগ্যের উপর অভিমান হলো, পরিহাস করলো, কটাক্ষ করলো, নিজেকে নিজে দোষ দিয়ে জর্জরিত করতে লাগলো। শেহজাদের সব মেনে নিল দু চোখ বুঝে। সবকিছু সহ্য করতে পারলেও এমন একটা মুহূর্তে শেহজাদের মুখ থেকে বারবার শাবনাম নামটা সহ্য হলো না মিঠির। শেহজাদ তাকে মিঠি ভেবে নয়, বরং শাবনাম ভেবে উষ্ণ আলিঙ্গনে গভীরভাবে জড়িয়েছে। কার্য শেষে ক্লান্ত হয়ে মিঠিকে বাহুডোরে আঁকড়ে ঘুমিয়ে পড়ল। শরীরের ব্যথা এবং মানুষটার শরীর থেকে আসা মাত্রাতিরিক্ত তাপে চোখ বুঝতে পারল না মিঠি। বাকি রাতটুকু চোখের জলের বন্যা বইয়ে দিল। ফোঁপানের শব্দে এবং খালি বুকে গরম তরল টাইপের কিছুর টের পেতেই ঘুম হালকা হয়ে এলো শেহজাদের। নিভু নিভু চোখে তাকাতেই দেখল তার বুকে কেউ শুয়ে আছে, মূলত তার বাহুডোরে আঁকড়ে ধরে রেখেছে সে। এক হাত দিয়ে চোখ কচলে নিল। মুখ তুলতেই মিঠির অশ্রুসিক্ত মুখখানি দেখতে আচমকা আতঙ্কে আতকে উঠল শেহজাদ। তড়াক করে বুকটাও কেঁপে উঠল। দ্রুত শোয়া থেকে উঠে বসল। ব্যাপারটা ঠিক কি বোধগম্য হলো না। সে বেড়ে এলো কখন, আর মিঠির সাথে কেন? তাদের এমন অবস্থাও বা কেন? লক্ষ্য করল দুজনের গায়ে কোনো বস্ত্র নেই। নিজের শরীরে চাদর পেঁচিয়ে রেখেছে মিঠি, তদ্রূপ তার কোমর অবধিও চাদর পেঁচানো। রুমের দিকে দৃষ্টি বোলাতেই দেখল তার আর মিঠির জামাকাপড়গুলো পড়ে আছে ফ্লোরে। বুঝতে বাকি রইল না যে কঠিন সর্বনাশ হয়ে গিয়েছে, মারাত্মক ভুল করে ফেলেছে। ঘামতে লাগলো শেহজাদ। হঠাৎ তার জ্বর কোথায় উধাও হয়ে গেল। কি জবাব দিবে এখন মিঠিকে? তার আর মিঠি তাকে কি ভাববে? বলতে পৃথিবীর সকল কি জবাব দিবে এখন মিঠিকে? আর মিঠি তাকে কি ভাববে? বলবে পৃথিবীর সকল পুরুষ মানুষ এক নারী দেহ লোভী। তার দ্বারা এত বড় ভুল হলো কি করে? বুঝতে পারছে না শেহজাদ। রাতের কিছুই মনে পড়ছে না তার। গোলুমোলু সুন্দর মিষ্টি মুখের মেয়েটা কেঁদে কেটে বন্যা বানিয়ে ফেলেছে। ফর্সা গালজোড়া এবং নাকটা টকটকে লাল হয়ে রয়েছে। সুন্দর চোখজোড়া ফুলে ঢোল। অনুশোচনায় দগ্ধ হতে লাগলো মিঠি। বাহুতে হাত রাখতেই ঝাড়ি দিয়ে ফেলে দিল। মিঠির রাগ হওয়াটা তো স্বাভাবিক। নিজেকে ধাতস্থ করল শেহজাদ। শক্ত করে বাহু ধরে নিজের দিকে ফেরালো। আমাদের মধ্যে কিছু হয়েছে। কিছু বলল না মিঠি। ঘৃণামিশ্রিত চাহনি নিক্ষেপ করল। তার মতে ভগ্নিতা করছে মানুষটা। শেহজাদের মন বলছে মিঠি শুধু একবার বলুক কিছু হয়নি, সব বিভ্রম, সব মিথ্যা, সব স্বপ্ন। কিন্তু রেসপন্স করল না। কোমল হলো শেহজাদ। আই এম ভেরি সরি মিঠি, বুঝতে পারিনি এমন কিছু হবে। আমার খুব খারাপ লাগছে। দাঁত মুখ চেপে নিজেকে ছাড়িয়ে আচমকা শেহজাদের ঘাড়ে, গলায়, বুকে, কানে যেখানে পারল খামচে চামড়া ছিলে ফেলল। চামড়া ছিলে রক্ত বেরোতে লাগলো। ব্যথাতুর মুখে অসহায় নেত্রে মিঠির দিকে তাকিয়ে রইল শেহজাদ।
কিন্তু কোনো রিয়্যাক্ট করলো না। এতেও যদিও মেয়েটার রাগ কমে একটু, আর তার নিজের প্রতি নিজেরই জিদ হচ্ছে, ইচ্ছে করছে নিজেই নিজের মাথা মুন্ডু ফাটিয়ে ফেলতে। এত বড় ভুল তার দ্বারা কিভাবে হলো? শুয়ে পড়ল মিঠি। শাওয়ার নিতে গেল শেহজাদ। শরীরে পানি পড়তে সারা শরীর জ্বরে উঠল, দাঁত মুখ খিচে সহ্য করে নিল। দ্রুত শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। টেনশনে তার শরীর থেকে জ্বর পালিয়ে গেল, যদিও এখনও শরীর গরম রয়েছে। মিঠে উঠে ফ্রেশ হয়ে নাও অনেক বেলা হয়েছে। শরীরে হাত দিতেই বুঝতে পারল মিঠির জ্বর এসেছে। ধক করে উঠল বুকের ভেতর। মাত্র এক রাতেই এত সুন্দর মিষ্টি মেয়েটাকে অসুস্থ বানিয়ে ফেলল সে। কি উত্তর দিবে মেয়েটির বাবা মায়ের কাছে? সারা রুম অগোছালো হয়ে রয়েছে। কিছুক্ষণ পর হয়তো মিঠির মামিরা এসে জড়ো হবে। নানান আজে বাজে কটু মন্তব্য করতেও কার্পণ্য করবে না ভদ্র মহিলারা। অধিকারবোধ থেকে আচমকা মিঠিকে পাজা কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গেল শেহজাদ। যা হওয়ার হয়ে গিয়েছে। অবৈধ কিছু তো হয়নি। এক ঘরে স্বামী স্ত্রী থাকলে এসব হবেই, যদিও তাদের সম্পর্কটা এখনো স্বাভাবিক হয়নি। হবেও কিনা সেটাও সন্দেহ, কিন্তু কিছু করার নেই। ওয়াশরুমে দাঁড় করিয়ে মাথায় হাত বুলিয়ে চোখের জল মুছে মলিন গলায় খুব আস্তে করে বলল, সরি, ভেরি সরি, শাওয়ার নাও প্লিজ। জিদ চেপে দাঁড়িয়ে রইল মিঠি। আমি সাহায্য করব, তুমি মাথা ঘুরে পড়ে যেতে পারো। ধাক্কা দিয়ে বের করে দিতে হতভম্ব হলো শেহজাদ। ডোর আটকে শাওয়ার নিতে লাগলো মিঠি। শেহজাদ চিন্তা করতে লাগলো মেয়েটার সাংঘাতিক জিদ। রাগের বশবর্তী হয়ে না জানি কি করে ফেলে। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। বিছানার দিকে চোখ পড়তে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। মিঠির রক্তে ভেসে গেছে পুরো বেড কাভারটা। দ্রুত নতুন চাদর বিছিয়ে রুমটা পরিপাটি করে গুছিয়ে ফেলল, কিন্তু অনেকক্ষণ হলেও ওয়াশরুম থেকে বের হলো না মিঠি, কিংবা কোনো সাড়াশব্দ পাওয়া গেল না। অস্থির হলো শেহজাদ। মিঠি ঠিক আছে তো, নাকি কিছু করেছে উল্টাপাল্টা? অজানা ভয় হানা দিল মস্তিষ্কে। নিজেকে ধাতস্থ করে ডোরে টোকা দিয়ে হাত গুটিয়ে নিল। মিঠি সারা শব্দ পাওয়া গেল না। ঘাবড়ে গেল শেহজাদ। উৎকণ্ঠা হয়ে ফের টোকা দিল, কিন্তু কোনো রেসপন্স নেই। বুকটা ধড়ফড় করতে লাগলো শেহজাদের। মিঠি ঠিক আছে তো? ওয়াশরুমে ব্লেড, রেজার সব আছে। মেয়েটা সুইসাইড করে বসেনি তো? কাঁপতে লাগলো শেহজাদ। শেহজাদকে অবাক করে দিয়ে বেশ কিছুক্ষণ পর ঠাস করে ডোর খুলল মিঠি। বুক থেকে হাঁটু অবধি হোয়াইট কালারের টাওয়াল পেঁচিয়ে রয়েছে। তাকিয়ে দেখলো কি সুন্দর মোমের পুতুলের মতো দেখতে মেয়েটা। পিঠ অবধি ছাড়ানো কালো রেশমের মতো ভেজা চুলগুলো, ফর্সা গাল, নাক টুকটুকে লাল হয়ে রয়েছে। ঠিক সাজিয়ে রাখা ডামি পুতুলের মতো মেয়েটা। ফকফকে ফর্সা হাঁটুগুলো আবেদনময়ী দেখাচ্ছে। ফর্সা ভেজা পা চকচক করছে হীরের মতো। পায়ের নখে কি মেহেদি দিয়েছে, নাকি নেল পলিশ হবে হয়তো কিছু একটা। চোখ নামিয়ে ফেলল শেহজাদ। এত সুন্দর, অসম্ভব সুন্দরী, রূপসী, অপূর্ব, নজরকাড়া, চোখ ঝলসানো ভুবন মোহিনী রূপবতী মেয়েটাকে কি করে ফেলল সে? আসলে ভয় পাচ্ছিলাম তুমি ঠিক আছো কিনা। চোখ মুখ শক্ত রাখলো মিঠি। হাত ধরে রুমে নিয়ে এলো। একটা শাড়ি বের করে মিঠির সামনে ধরলো। আপাতত এটা পরে নাও। শবনমের, তাই না? চমকে উঠল শেহজাদ। শবনমের নাম তো মিঠির জানার কথা নয়। আসলে ওর নাম কিভাবে জানি, তাই তো? কনফিউজড চোখে তাকিয়ে রইল শেহজাদ। মিঠি না শবনম মনে করে রাতে রেপ করেছেন আমাকে? আপনি রেপ করেছেন আমাকে, শুনতে পেয়েছেন? শেষের কথাটি চিৎকার করে বলল। অপরাধবোধ মাথা নুয়ে ফেলল শেহজাদ। হাত মুষ্টিবদ্ধ করল, চোয়াল শক্ত করল। নিজের প্রতি নিজেরই রাগ হচ্ছে। আর সত্যি বলতে সে শবনমকে এখনো ভুলতে পারেনি। সপ্তাহখানেক হলো ডিভোর্সের। এত দ্রুত ভুলে যাওয়া কি সম্ভব?
একটা মানুষকে এক জীবনেও ভোলা সম্ভব হয় না, আর সে যদি হয় খুব কাছের কিংবা প্রিয় কোনো মানুষ। তপ্তশ্বাস ফেলল শেহজাদ। সত্যি বলতে মন থেকে সে অনুতপ্ত। মিঠির সাথে জড়ানোর কথা সে ভাবেইনি, কিন্তু কি থেকে হঠাৎ কি হয়ে গেল একের পর এক। কাছে এগিয়ে এলো, দুহাতের আজেলায় মিঠির মিষ্টি মুখটা তুলে নিল। সরি, ভেরি সরি। শেহজাদ অনুতপ্ত, তা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু মানতে নারাজ মিঠি। সরি বললে সব সমাধান হয়ে যায়, এছাড়া আর কি বা করতে পারবো? বিয়ে করলেন কেন আমাকে? চেঁচিয়ে উঠল মিঠি। আমরা একে অপরের তকদিরে ছিলাম, তাই হয়তো নাটকীয়ভাবে আমাদের সঙ্গে এমনটা হয়েছে। তাকদির এত জঘন্য কেন? কি পাপ করেছিলাম? অসহায় নেত্রে তাকালো শেহজাদ। নিজেকে খুব ছোট লাগছে। জীবনে কাল আর আজ ব্যতীত এমন কোনো পরিস্থিতিতে পড়েনি সে। আমার ভুলের জন্য আমি অনুতপ্ত, ক্ষমা করে দাও। আচমকা দুপা উঁচু করে দুহাতে গলা চেপে ধরল শেহজাদের। ছাড়ানোর চেষ্টা করল না শেহজাদ। চোখ বুজে রইল, সব দোষ তার। শবনম নয়, যদি মিঠি মনে করে আমাকে ভোগ করতেন তাহলে একটুও কষ্ট হতো না আমার, দুঃখ পেতাম না। আপনি একটা নারীলোভী পুরুষ, আপনি একটা নারীর দেহলোভী, আপনি একটা রেপিস্ট। আই হেট ইউ। কান ঝাঁঝা করতে লাগলো শেহজাদের। দোষ তো তারই, তাই নীরবে কথাগুলো সয়ে নিল। তার হাঁটুর বয়সী একটা মেয়েকে ঠকানো হলো, সব দিক দিয়ে অন্যায় অত্যাচার হলো। মেয়েটি তো কোনো দোষই নেই। তার ভুলের জন্য ফুলের মতো পবিত্র সুন্দর মেয়েটি কষ্ট পাচ্ছে। তুমি অসুস্থ, শাড়িটি পরে নাও। শাড়িটি নিয়ে শেহজাদের মুখে ছুঁড়ে মারল। আপনার মতো সেকেন্ড হ্যান্ড জিনিসের দ্বারা ব্যবহৃত হয়েছি, তাই বলে এই নয় যে সেকেন্ড হ্যান্ড জিনিস গায়ে জড়াবো। এতটুকুও আত্মসম্মানবোধ হলেও আমার আছে। ইনসাল্ট ফিল করলো শেহজাদ। মেয়েটার মারাত্মক অহংকার, সেই সাথে রাগ, জিদ, তেজ, ক্ষোভ সব তো রয়েছেই। মেয়ে নয় এই যেন ধানি লঙ্কা। এটা শাবনামের নয়, সেদিন মায়ের জন্য কিনেছিলাম, আপাতত পরে নিতে। আমি তোমার জন্য ড্রেস কিনে আনবো। আব্বুকে ফোন করে বলুন আমার ড্রেস পাঠিয়ে দিতে। ওই বাড়ির কোনো কিছুর প্রয়োজন নেই, তোমাকে ড্রেস কিনে দেওয়ার সামর্থ্য আমার আছে। এক রাত না যেতেই অধিকার দেখাচ্ছেন? মানো আর না মানো, তুমি এখন আমার স্ত্রী, এবং দায়িত্ব কর্তব্য সবই। স্ত্রী, দায়িত্ব কর্তব্য। দাঁতে দাঁত পিষে ধাক্কা দিল শেহজাদকে। ভারী শরীরটায় ব্যালেন্স রাখতে পারল না শেহজাদ। বেডের কোণার সাথে পড়ে আবারও ব্যথা পেল কপালের আঘাতপ্রাপ্ত স্থানে। স্ত্রী মাই ফুট, দায়িত্ব মাই ফুট। রক্ত বেরোতে লাগলো কপাল বেয়ে। কপাল চেপে ধরল শেহজাদ। আসার পর থেকে একের পর এক মেয়েটা তাকে অত্যাচার করেই চলছে, যাকে বলে পুরুষ নির্যাতন। ভাগ্যিস দেশে পুরুষ নির্যাতন আইন নেই, নয়তো শেহজাদ একটা কেস ফাইল করলে মিঠির এখন জেলে থাকা লাগতো। তপ্তশ্বাস ফেলল শেহজাদ। শবনম আর মিঠি আকাশ পাতাল তফাত। শবনম এমন ছিল না, মিঠির বিপরীত ছিল, এবং খুবই শান্তশিষ্ট। একটা কারণেই শবনম তাকে ছেড়ে চলে গিয়েছে। কপালে দ্রুত ব্যান্ডেজ করে বাসা থেকে বেরিয়ে গেল শেহজাদ। হাঁটুর বয়সী ছোট মেয়েকে বিয়ে করার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। বাসা থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় বাসার বেশ কয়েকজন লোক অদ্ভুতভাবে তাকিয়ে রইল তার দিকে। বিব্রত বোধ করলেও স্থির রইল শেহজাদ। রাতে যে নাটকীয় একটা অবস্থা হয়েছিল, মানুষের এইভাবে তাকানোটা অবাঞ্ছকর নয়। দ্রুত একটা রিকশা নিয়ে চলে গেল শপিং মলে। বেডরুমের চতুর্দিকে দৃষ্টি বোলাতেই দেখল বাধাই করা একটা কাপল ফটো ফ্রেম ওয়ালে টাঙানো। সেখানে শেহজাদের সাথে হাস্যোজ্জ্বল মুখে এক তরুণী। মিঠি বুঝতে পারল এই মহিলাটি শবনম হবে।
আচমকা টান দিয়ে ফ্লোরে ছুঁড়ে মারলো ফটো ফ্রেমটি। আরও কয়টা ফটো ফ্রেম পেল ড্রেসিং টেবিলের উপর, সেগুলো ফ্লোরে ছুঁড়ে মারলো। দাঁতে দাঁত চেপে বলল, তোকে শুধু একবার পাই, তারপর তোর সবগুলো চুল তুলে ফেলবো। তুই যদি এই লোকটাকে ডিভোর্স না দিতি তাহলে আজ এমন কিছুই হতো না, আমাকেও রেপ হওয়া লাগতো না। সব তোর দোষ, তোকে আমি ছাড়বো না শাবনাম। তখন সকাল বাজে প্রায় 9:30। অনেকক্ষণ হলো শপিং মলের সামনে এসে দাঁড়িয়ে রইল শেহজাদ। আরও আধা ঘন্টা পর শপিং মল খুলবে, অর্থাৎ 10টায় অথবা 10:30টাও বাজতে পারে। বারবার হাত ঘড়িতে সময় দেখতে লাগলো। মিঠির জন্য ভীষণ চিন্তা হচ্ছে। একা রেখে এসেছে বাসায়, না জানি ক্রোধের বশবর্তী হয়ে কি করছে মেয়েটা। চিন্তায় বিভোর হলো শেহজাদ। মেয়েটা কিছু করে ফেলেনি তো? তাকে তো আর আস্ত রাখেনি, শরীরের প্রতিটি অংশ খামচেছে ছিঁড়ে দিয়েছে। মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে। শপিং মলের পাশে একটা ফার্মেসি দেখতেই ঢুকে পড়ল। ডক্টর আঘাতপ্রাপ্ত স্থান ওয়াশ করে কাচের ছোট টুকরো বের করে ব্যান্ডেজ করে দিল। নিজের জন্য এবং মিঠির জন্য ঔষধ নিয়ে নিল। ততক্ষণে শপিং মল খুলতেই দ্রুত পাঁচটি স্টিচ 3 পিস কিনে নিল। মিঠি বাসায় কি পরে সেটা শেহজাদ জানে না, তবে শবনম শাড়ি এবং মাঝে মধ্যে 3 পিস পরত। মিঠি তো শাড়ি পরতে জানে না, আর পরবেও না, তাই মিঠির জন্য 3 পিস নিয়ে নিল। দ্রুত বাসায় ফিরতেই দেখল সবগুলো ফটো ফ্রেম ভেঙে দাঁড়িয়ে রয়েছে মিঠি। আতঙ্কিত হলো শেহজাদ। মিঠির কিছু হয়নি তো? কেমন রুদ্রমূর্তির মতো রূপ ধারণ করে রেখেছে, গায়ে এখনো সেই টাওয়াল পরে আছে। চোখ নামিয়ে ফেলল শেহজাদ। মেয়েটা মারাত্মক সুন্দরী, বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, চোখ ঝলসে যায়। ব্যাগগুলো নিয়ে মিঠির কাছে যেতেই অসতর্কতাবশত পায়ের মধ্যে কাঁচ ঢুকে যেতেই ব্যথায় আর্তনাদ করে উঠল। পায়ের ভেতর থেকে কাঁচটা টেনে বের করে নিল। 24 ঘন্টা না হতেই মেয়েটা তাকে শেষ করে দিল। শুধু বুকের মধ্যে ছুরি ঢুকানোটাই বাকি রয়েছে। কোনো প্রতিক্রিয়া দেখা গেল না মিঠির মধ্যে, তবে সাংঘাতিক রেগে আছে সেটা বোঝাই যাচ্ছে। ব্যথাতুর মুখে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? প্রত্যুত্তর করার প্রয়োজন মনে করল না মিঠি। মেয়েটার যে সাংঘাতিক দম্ভ সেটা শেহজাদ আজ করতে পেরেছে। হাত বাঁচিয়ে শপিং ব্যাগগুলো মিঠির সামনে ধরল। তোমার জন্য ড্রেস নিয়ে এসেছি, নাও পরো। হাতে নিল মিঠি, চেক করে দেখলো 3 পিস নিয়ে এসেছে। আমি 3 পিস পরি না, তুমি কি পরো তা আমি জানি না, তাই এগুলো নিয়ে এসেছি। আপাতত এখন পরে নাও, যা যা লাগে বিকালে নিয়ে আসবো। পরবই না কিছু, ছুঁড়ে মারল শেহজাদের মুখে। তো কি পরো সেটা বলো, নিয়ে আসছি। শার্ট, ফ্রক, টি শার্ট, স্কার্ট। ব্যাগগুলো কুড়িয়ে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে যেতে নেয় শেহজাদ। মিঠির চোখ পড়ল পায়ে। শুনুন। পিছু ঘুরে তাকালো শেহজাদ। আর কিছু লাগবে? এক্সচেঞ্জ করা লাগবে না, আপাতত পরি। না থাক, এতে তুমি বোধ হয় কমফোর্টেবল করবে না। এক্সচেঞ্জ করে নিয়ে আসি। বললাম না প্রয়োজন নেই, শুনতে পান না কথা? ধমকে উঠল মিঠি। এগিয়ে এসে ব্যাগগুলো টেনে নিয়ে একটা ড্রেস চুজ করে ওয়াশরুমে চলে গেল। বেডের উপরে বসলো শেহজাদ। পা থেকে রক্ত ঝরছে, গজ দিয়ে ব্যান্ডেজ করে নিল। মেয়েটা পুরোই অচল করে দিল তাকে। ড্রেস পরে এলো মিঠি। না চাইতেও এক পলক তাকালো শেহজাদ। মেয়েটা পুরোই অচল করে দিল তাকে। ড্রেস পরে এলো মিঠি। না চাইতেও এক পলক তাকালো শেহজাদ। ল্যাভেন্ডার কালারের পাকিস্তানি ড্রেসটায় মারাত্মক সুন্দর লাগছে। চোখ নামিয়ে ফেললো, আবারও তাকালো। চুলগুলো ঠিক মতো মোছেনি, পানি পড়ছে, জ্বর বেড়ে যেতে পারে। উঠে দাঁড়ালো শেহজাদ, টাওয়াল নিয়ে এলো। চুল মোছনি যে? মৌন রইল মিঠি। চুলের পানি
মুছো, ঠান্ডা লেগে যাবে, জ্বরও বাড়বে। কিছু না বলে শুয়ে পড়ল মিঠি। তার খুব খারাপ লাগছে। হতাশ হয়ে শেহজাদ নিজেই চুলগুলো মুছে দিল। কিছু কিন্তু বারণ করল না। মিঠি সরিয়েও দিল না। দু চোখ বুজে চুপচাপ রইল। খুঁড়িয়ে খুঁড়িয়ে ফ্লোরের কাজগুলো পরিষ্কার করলো শেহজাদ। তার আর শবনমের ছবিগুলো ডাস্টবিনে ফেলতে গিয়েও কেমন মায়া হচ্ছিল, তবুও মনের কষ্ট থেকে ফেলে দিল। যে মানুষটা নেই তার স্মৃতি রাখাটাও পাপ। শবনম এখন তার জন্য পরনারী। তার ছবি নিজের সাথে রাখাটাও অশোভনীয়। সব পরিষ্কার করে কিচেনে গেল। আজ বুয়া আসেনি। শেহজাদকে করতে হচ্ছে সব। চিন্তা করলো অনেক বেলা হয়েছে, মিঠি এখনো কিছু খায়নি। কি খাবে সেটাও জানে না। আসার পথে নাস্তা কিংবা ব্রেড কিনতে ভুলে গেল সে। নিজের ওপর নিজে বিরক্ত হলো শেহজাদ। এছাড়াও রুটি পরোটা বানাতে পারে না সে। তাছাড়া শবনম থাকাকালীন তাকে কখনো কিচেনের দোরগোড়ায় পা মারাতে হয়নি। তাই আনাড়ি হাতে লুডুস করে নিল আর একটা রেডিমেড স্যুপ বানিয়ে মিঠির জন্য কফি করে নিল। সব ট্রেতে করে বিছানায় নিয়ে এলো। জেগে আছো, উঠে বসো। মিঠির ঘুম আসেনি, চোখ বুজে রয়েছিল। কি হয়েছে? বলছি রাতে কি খেয়েছো না খেয়েছো? এখন হালকা কিছু খেয়ে মেডিসিন নাও, তোমার শরীরে জ্বর এসেছে। খাওয়ার ইচ্ছে নেই, নিয়ে যান। রাগ হলো শেহজাদের। মেয়েটা তাকে ভাবেটা কি? ধমকে উঠল। ওঠো বলছি। ধমক খেয়ে উঠে বসলো মিঠি। নাও লুডুসটা ট্রাই করে দেখো। এক চামচ লুডুস মুখে দিতেই মুখটা হা হয়ে গেল মিঠির। এত ঝাল কেন? ঝালে পুরো মুখ লাল হয়ে গেল মিঠির। দ্রুত পানি এগিয়ে দিল শেহজাদ। আমি ঝাল খেতে পারি না। সরি, আমি তেমন কিছু পারি না, আন্দাজ করে করলাম। আচ্ছা স্যুপ নাও, লুডুস থাকুক, মেডিসিন নিতে হবে। এক চামচ স্যুপ মুখে তুলল মিঠি। এটা প্যাকেটের রেডিমেড স্যুপ? হ্যাঁ, প্যাকেটের স্যুপ আমি খাই না। আপনি আমার জন্য এই স্যুপ কেন নিয়ে এলেন? চিকেন আর চিংড়ি দিয়ে ঘরোয়াভাবে থাই স্যুপ করে নিলেও তো পারতেন। জানতাম না, বললাম তো আজ মানিয়ে নাও। আমি বাইরের খাবার খাই না, বাসার খাবারে অভ্যস্ত। আর এক চামচ স্যুপ মুখে তুলতেই শুনতে পেল, আমি রান্নাবান্না জানি না, যা পারলাম করলাম। এত বছর তো শাবনামি করতো। আচমকা গরম স্যুপ ছুঁড়ে মারল শেহজাদের গায়ে। বুকের মধ্যে গিয়ে ছিটকে পড়তে আর্তনাদ করে উঠল শেহজাদ। এটা কি করলে? একদম ঠিক করেছি। বুকের যন্ত্রণায় রাগ হলো শেহজাদের। একটা অসভ্য মেয়ে তুমি। তোমার চাইতে শবনম ভালো ছিল। শাবনামের নাম শুনতেই এবার গরম কফি ছুঁড়ে মারল গায়ে। কথায় কথায় শাবনাম। ওয়াশরুমে যেতে নিতেই পিঠের মধ্যে আবার জগ ছুঁড়ে মারল। প্রতিউত্তর না করে গায়ে পানি ঢালতে লাগলো শেহজাদ। ধৈর্যের লিমিটেশন ক্রস করে ফেলেছে মেয়েটা। কিছুক্ষণ পর বেরিয়ে এসে আইস ব্যাগ চেপে ধরল। মিঠি এখনো ফনা তোলা সাপের মতো ফোঁসফোঁস করছে। তোমার জায়গায় আজ শবনম থাকলে একটা থাপ্পড় বসাতাম। আর শবনমের এমন সাহস নেই আমার সাথে এইসব করার। যথেষ্ট ভক্তি করে চলতো আমায়। এবার গ্লাস ছুঁড়ে মারল শেহজাদের গায়ে। পড়ল গিয়ে বাহুতে। বাহু কেটে রক্ত বেরোতে লাগলো। আল্লাহ আমার এত ধৈর্য কবে কখন দিয়েছে জানি না, নয়তো তোমাকে কি করতাম সেটা আল্লাহ জানে। এবার ট্রে ছুঁড়ে মারল। চিৎকার করে বলল, ডোন্ট কম্পেয়ার, ডোন্ট কম্পেয়ার। এক মেয়ের সাথে আর এক মেয়ের কম্পেয়ার করা উচিত না। আপনি যদি বিবেকবান মানুষ হতেন তাহলে করতেন না। এভরি গার্ল ইজ স্পেশাল ইন হার ওন ওয়ে। তোমার উগ্র আচরণে করতে বাধ্য হয়েছি। কেউ আমাকে অন্যের সাথে তুলনা করলে তাকে আমি ভয়ঙ্কর রকমের ঘৃণা করি। আই হেট ইউ। চোয়াল শক্ত করে ড্রয়িং রুমে চলে গেল শেহজাদ। যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে আছে মেয়েটা, না জানি কখন আবার তাকে হত্যা করে বসে।
চুপ করে বসে রইল শেহজাদ। আজ অফিসে যেতে পারেনি, মোবাইলটা তো ভেঙে ফেলেছে, তাই ল্যাপটপ অন করে মেইল করে দিল অফিসে। চলবে। এই গল্পের পরবর্তী পার্ট এই চ্যানেলে খুব দ্রুতই আপলোড দেওয়া হবে। তো যারা যারা এই গল্পের পরবর্তী পার্ট দেখতে চাচ্ছ তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এই গল্পটি পড়ার পর যার যার ভালো লাগবে অবশ্যই একটি লাইক এবং গঠনমূলক কমেন্ট করে যাবে। ধন্যবাদ সবাইকে।